সো আমরা বিসমিল্লাহ বলে শুরু করি ক্লাসটা। আমরা যারা আছেন, যারা সিনিয়র আছেন, যারা জুনিয়র আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাসটার মধ্যে আপনারা আমি প্যাথোফিজিওলজিক্যাল সাইড খুব অল্প বলবো, কারণ এগুলাতে আসলে মানে আমার আমার জীবনে আমি একটা জিনিস দেখছি যে, কারণ অনেক বেশি ক্লিনিক্যাল করছি তো, অনেক বেশি করছি, মানে অনেক বেশি করছি। সো আমি একটা জিনিস দেখছি আমার জীবন থেকে, এটা হচ্ছে যে যত বেশি পরিমাণ হোমিওপ্যাথির কাছাকাছি যাইতে পারছি, তত বেশি পরিমাণ রোগী সলভ হয়েছে। ক্লিনিক্যাল জানতে হয়, ক্লিনিক্যালি কি হচ্ছে, আহ আপনার ওই সেলে টিস্যুতে কি হচ্ছে, এগুলা খুব ভালো জানতে হয়। জানলে কিছু স্পেশাল মেডিসিন মাথায় চলে আসে। কিন্তু আমরা হোমিওপ্যাথিক দিকটাতে বেশি 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 পরিমাণ আজকে গুরুত্ব দিব, যদিও প্রচুর পরিমাণ প্যাথোফিজিওলজিও আছে। সো ডিসপেজিয়ার যে মূল ঘটনাটা, একটা কথা মনে রাখবেন, অনেকগুলা 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 কন্ডিশনে আপনার কাছে, এক্সকিউজ মি, অনেকগুলা কন্ডিশনে আপনার কাছে ডিসপেজিয়ার রোগীগুলা আসতে পারে, অনেকগুলা কন্ডিশন। সো মানে আহ, প্রথম কথা হচ্ছে এটা যে অনেকগুলা কন্ডিশনে আপনার কাছে ডিসপেজিয়ার রোগীগুলা আপনি পাইতে পারেন, এবং আপনি কখনোই এটাকে যে অ্যালোপ্যাথি যে ফাঁদে পড়ছে আর কি, আপনি কখনোই সেই ফাঁদে পড়বেন না। এটা হচ্ছে, এটাকে ডিসপেজিয়া মনে করবেন না, আপনি অ্যাকুরেট সিমটমটা চিন্তা করবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হোমিওপ্যাথিতে হয়েছে, কারণ আপনারা যদি ইয়েতে যান, আপনারা যদি বাইরে, আমি বলতেছি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাইরে আপনারা যদি যান, তাতে আপনারা দেখবেন যে যেইভাবে হোমিওপ্যাথিক সিলেবাস বানানো হয়েছে, আর আপনারা যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ভিতরে থাকেন, মানে ইন্ডিয়া, স্পেশালি ইন্ডিয়া, নেপাল রে, ভুটান রে, বাংলাদেশ রে, এই সমস্ত জায়গায় যেভাবে, আমি বলতেছি বিএসসি লেভেলের, আমি কিন্তু মানে ডিপ্লোমা লেভেলের বলতেছি না, কারণ বিএসসি লেভেলের সিলেবাসটা আমি দেখছি। সো এখানে যেটার ব্যাপার হয়, সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে আহ আমাদের এই যে সিলেবাসটা বানানো হয়েছে, এই সিলেবাসটার মধ্যে প্রচুর সমস্যা আছে। সমস্যা হচ্ছে যেটা, এই সিলেবাসটা অনেক বেশি পরিমাণ আমরা ছাত্রদেরকে প্যাথোফিজিওলজি পড়াচ্ছি, কিন্তু তাদেরকে আমরা প্যাথোফিজিওলজির সাথে ন্যাটিভিটিকে রিলেট করে দিচ্ছি না। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে যে তারা ওই রাডারের মতন তৃতীয় শ্রেণীর সফটওয়্যারে গিয়া ওরা দেখতেছে যে কথার কথা ক্যান্সার রেকটাম, ওইখানে পাইতেছে নাইট্রিক অ্যাসিড। তার কাছে কথার কথা ধরেন যে রেকটাম ক্যান্সারে একটাই মেডিসিন আছে, নাইট্রিক অ্যাসিড। তার কাছে মনে হচ্ছে যে ওইটাই না, এটাই হচ্ছে ইয়া। কিন্তু আপনি যদি বাইরের যে সিলেবাস গুলো আছে, ওই সমস্ত সিলেবাসে আপনি যদি যান, আপনি দেখবেন আপনাকে প্যাথোফিজিওলজির যে জায়গাগুলো আছে, ফিজিওলজি অ্যানাটমির যে জায়গাগুলো আছে, ওগুলোর সাথে হোমিওপ্যাথিকে কানেক্ট করে দেওয়া হয়। অ্যাজ এ রেজাল্ট তারা বুঝতে পারে যে আসলে আমার কোথায় হোমিওপ্যাথি লাগবে আর কোথায় প্যাথোফিজিওলজিক্যাল ঝামেলা লাগবে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, আমি আমি আপনাদেরকে আশা করব না, আমি বড় জোরে নতমস্তকে আপনাদেরকে অনুরোধ করব এইভাবে যাতে আপনারা শিখেন। যেমন দেখেন বাইসেপস, বাইসেপস অফ দা শোল্ডার, সরি কি বলতেছি, বাইসেপস অফ দা হ্যান্ড, হাতের বাইসেপস পেশি। এখন হাতের বাইসেপস পেশিতে কি কি প্রবলেম হতে পারে? ইননিউমারেবল, আইসিডি 10 এর আন্ডারে ইননিউমারেবল 600-700 ব্যাপার ক্লিনিক্যাল প্রবলেম আপনি দেখবেন। এখন হোমিওপ্যাথিতে আসলে
আপনাকে যদি আমি না বুঝাইতে পারি যে বাইসেপস এর জন্য কেন স্ট্রনশিয়াম কার্বনিকাম বেস্ট, কেন ফেরামেটালিকাম ফেরামিউজিকাম, এই ধরনের রেমেডি গুলা বেস্ট রেমেডি, আপনি কিন্তু কোনোদিনও ওই বাইসেপস থেকে স্যাঙ্গুনারিয়াতে বা ফেরামিউজিকামে আসতে পারবেন না। সো পার্থক্যটা হয়ে গেছে এখানে যে এই যে স্পেশালি যে স্পেশালি যেগুলা চলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে, আমি খুব বেশি প্রশংসা করি কমপ্লিটের এই কারণে যে এদের এই ধরনের রুব্রিক নাই। যেমন যেমন ধরেন আপনি কখনোই মানে কোভিড-19 এর রুব্রিক কমপ্লিটে খুঁজে পাবেন, বা আপনি কখনোই সোজা কথা খুব ছোট ছোট রোগের রুব্রিক আপনি কমপ্লিটে খুঁজে পাবেন না, কারণ homeopathic system is not allopathic system, and homeopathic system should work work like homeopathic system. না, আমরা এখন এই ধরনের রুব্রিকের পিছনে আমাদের আমাদের সময়গুলো আমরা নষ্ট করতেছি এবং কিছুই হচ্ছে না, রেজাল্ট কিন্তু ঘোড়ার ডিম হচ্ছে, একটা দুইটা করে ওষুধ দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে হচ্ছে আমরা কখনোই কেস পড়ি না। এনএম চৌধুরীর বইয়ে প্রচুর পরিমাণ কেস আছে, অনেকের বইয়ে কেস আছে, ন্যাশের ম্যাটেরিয়া মেডিকাতেও তো অনেক কেস আছে, উনি ছোট ছোট করে মেডিসিনের মধ্যে মধ্যে লিখে গেছেন, কেউ করি না। সো না পড়লে হয় কি ওই ওষুধটা মাথায় থাকে না। সো ডিসফেজিয়া যেই ব্যাপারটা, আমি কারণগুলো একটা একটা করে বলতেছি 2-3 মিনিটের মধ্যে। প্রথম কথা হচ্ছে এটাকে অ্যালোপ্যাথিক টার্মিনোলজি ভুলে যান। প্রথম কথা কি, খাদ্য গলাধঃকরণের কষ্ট। সো আমি টার্মিনোলজিতে আসবো। দুইটা ছোট কেস, মুখের কেস, কিছু নাই, আমি বলি। প্রথম রুগীটা আসলো, আইসা বলতেছে যে আমি তো 3 মাস আগেও আমার খাইতে গেলে অনেক কষ্ট হইতো, কিন্তু আমি খাইতে পারতাম। তো ভালো কথা, খাইতে পারতেন, এখন কি হয়েছে? এখন যেটা হয়েছে, এখন আমি খাইতেই পারি না। বিশ্বাস করবেন কিনা জানি না, এতটুকু কথা আমি শুনছি, এরপরে আমি ওনার সাথে কোনো কথাই বলিনি। আমি উনাকে, পয়সাওয়ালা লোক, আমি উনাকে 4 প্লেটের একটা সরি 56 প্লেটের একটা এমআরআই করার জন্য ইউনাইটেডে পাঠিয়েছি। রেজাল্ট আসছে ন্যাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, এই ধরনের একটা। আরেকটা রুগী ডিসফেজিয়া হয়েছে, কোনোভাবেই এই ডিসফেজিয়া কন্ট্রোল করতে পারতেছি না। প্রথমে আসলে আমিও বুঝিনি, কারণ দেয়ার ইজ নো হিস্ট্রি। সো আমি খুবই বিরক্ত নিজের উপরে, আমি খুবই বিরক্ত, কারণ আমি 4-5 বার দেখে ফেলছি, আমি কিছুই করতে পারছি না। তো আমি করছি কি, আমি আমি করছি কি, আমার কাছে কেন জানি ওনার কিন্তু একটা সিমটমও নাই যে ওনার ব্রেন স্ট্রোক হয়েছে। তারপরও আমার কাছে মনে হলো যে আমি আজকে এবার যদি আসে, ধরেন সকালে ফোন দিছে, বিকালে দেখাবে, আমি যখনই ফোন দিছে তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আসেন, আমার প্ল্যান হচ্ছে আজকে আমি এমআরআই লেখা দিব। এবং এমআরআই লেখার পরে তারা বাইর করছে যে উনার 3 বাটি হয়েছে। তো আপনি যদি মনে করেন খাদ্য গলাধঃকরণের কষ্ট, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু ফিগার আউট করতে পারবেন। আপনি যদি অ্যালোপ্যাথিক টার্মে যান, তাহলে আপনার এমবিবিএস এর কোর্স করে আসতে হবে, তখন আপনি বুঝবেন। তো কোনটা করবেন আপনি ডিসিশন নেন। দ্বিতীয় কথা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যেটা সামনে আছে, এটা হচ্ছে ডিসফেজিয়া যদি সেইখানে কোনো ধরনের নিউপ্লাস্টিক ক্যান্সারাস গ্রোথ না থাকে, এটা সব সময় আমাদের ব্রেইনের মোটরের সমস্যা। কারণ
আমাদের ব্রেইনের সিগন্যাল ওই পর্যন্ত যাচ্ছে না। যেমন আমার আমরা তখন হোমিওপ্যাথিতে মাত্র শুরু করছি, 1-1.5 বছর হয়েছে। তো আমরা জানি 2000 সাল থেকে আমার আব্বার মাথা ব্যথা, ওনার তো সিভিএ ছিল। তো আম- আমিও বসে আছি, ভাইয়াও বসে আছেন, আমরা ওনার চুল টানতেছি, আমি ওনার চুল টানতেছি। আর ভাইয়া জিজ্ঞাসা করতেছে যে আব্বা তুমি কি বুঝো যে তোমার চুল টানা হচ্ছে? উনি কিন্তু সুস্থ মানুষ, খালি ওই জায়গাটাই বুঝেন না। আব্বা বলতেছেন না। তো ভাইয়া বাইরে গিয়ে আমার সাথে যখন আবার কথা বললেন, তখন বললেন যে আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে ব্রেনের সিগন্যাল যায় না। দেখেন 16 বছর আগে তা আমরা করলাম কি, জাস্ট এই এতটুকু চিন্তা করে আমরা করলাম কি, আমরা ওই ওই ধরনের মাথা ব্যথা বলতে গেলে ছিল না। কি হয়েছিল তাহলে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে ব্রেন সিগন্যাল দিতে পারতেছে না, ব্রেনের সিগন্যাল এস্টাবলিশ করতে হবে। সো আমাদের ব্রেইন যেটা করে, আমাদের ব্রেইন কি করে এটা একটু জানা দরকার। কারণ এটা মোটরের প্রবলেম, ব্রেইনের প্রবলেম, মাসেলের মাসেলের সাথে ব্রেইনের ট্রানজিস্টারের প্রবলেম। তা আমাদের ব্রেইন কি করে, নিউরাল নেটওয়ার্ক বইলা এখন কম্পিউটার সায়েন্স একটা জিনিস বাইরে এসেছে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আন্ডারে নিউরাল নেটওয়ার্ক দিয়ে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করা হয়। তো আমাদের ব্রেইনের মধ্যে নিউরাল নেটওয়ার্ক আছে, এটা আসলে হিউম্যান ব্রেইন বা এনিম্যাল ব্রেইন থেকে নেওয়া। এটাতে কি করে, এরকম করে যেমন ধরেন না, একটা রুগী কোনো কারণে তার ডান হাতটা অবশ হয়ে গেল, ওষুধে কি ট্রাই করতেছে জানি না, ডাক্তার বৈদ্য ফিজিওথেরাপি কি করতেছে জানি না, ব্রেন কিন্তু একটা কাজ করে। ব্রেন যেটা করে, ব্রেন সাথে সাথে তার যখনই ডান হাতটা ওকে, সো ব্রেন যেটা করে, ব্রেন করে কি আপনার ডান হাতটা অবশ হওয়ার সাথে সাথে একটা নিউরাল নেটওয়ার্ক বিল্ড আপ করে, যাতে আপনার ডান হাতটার কাজ আপনার বাম হাতটা করতে পারে। সো এক্স্যাক্টলি ডিসপ্লেজিয়াতে আমরা এরকম কিছু রেমেডি দেখবো সামনে। আজকে রেমেডি নিয়ে অনেক কথা আছে, বিভিন্ন বিচিত্র বিচিত্র সিমটম আছে। তো এইরকম আর কি। তো আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে ডিসপ্লেজিয়া মানে ডিফিকাল্টি ইন স্যালোয়িং। তো মূল যে জিনিসটা, এটা হচ্ছে যে কয়েকটা কারণে হয়। এটা হচ্ছে যখন আপনার এই ফুড পাই বা খাদ্যনালী, যখন আপনার এখানে যখন ইনফ্লামেশন হয়, যখন আপনার এখানে ইনফ্লামেশন হয়, তখন আপনার এই ধরনের ডিফিকাল্টি স্যালোয়িং বা খাওয়া মানে খাইতে বা গিলতে আপনার সমস্যা থাকতে পারে। অ্যালোপ্যাথিক সিস্টেমে যখনই আপনার ইনফ্লামেশন তারা করবে, তখন যেটা করবে সেটা হচ্ছে যে তারা সাথে সাথে যেটা করবে সেটা হচ্ছে যে তারা আপনাকে ডক্সিসাইক্লিন দিয়ে দিবে অ্যালোপ্যাথিক সিস্টেমে। এবং ডক্সিসাইক্লিন দিলে আপনার এটা হয়তো অনেকটুকু কমে যাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে যেটা আমরা বৃহস্পতিবারে দেখবো, গ্যাস্ট্রিসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, ওটা আমরা ওদিন দেখবো। এরপরে হচ্ছে আমাদের ওই জায়গাটা, আমাদের ওই পাইপটা যদি অনেক বেশি পরিমাণ অ্যাসিডিক হয়ে যায়, সো অ্যাসিডিক হয়ে গেলে আমাদের এটা হয় ক্যান্সার অফ দ্য ইসোফেগাস, ক্যান্সার অফ দ্য নেসোফেরিংস, ক্যান্সার অফ দ্য ফেরিংস, এই সমস্ত। এরপরে হচ্ছে যদি আমাদের হেপাটিক ডিসঅর্ডার হয়ে সিরোসিস অফ লিভার হয়ে যদি ইসোফেজিয়াল ভ্যারাইসিস হয়, ওইখান থেকেও কষ্টটা আসে। এরপরে ইসোফেজিয়াল স্ট্রিকচার আছে, সরু হয়ে যায়। আর বিভিন্ন জিনিসপত্র খাদ্যনালীতে যদি আটকে যায়, এটা হয়। আরেকটা বড় কারণ হচ্ছে স্ট্রোক। আমরা স্ট্রোকটা নিয়ে আজকে একটু ভালোভাবেই দেখবো।
আয়রন আয়রন ডিফিসিয়েন্সি অত্যন্ত ইম্পর্টেন্ট এই ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে, সরি ইসোফেজিয়াল ইয়েতে, সরি কি বলতেছি, ডিসফেজিয়াতে আয়রন অত্যন্ত ইম্পর্টেন্ট গ্যাঞ্জাম। এবং সাইকোসোমাটিক ডিসঅর্ডার। সো সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার কখন হয়? যখন হচ্ছে আপনার সাইকো বিকৃত হয়, আপনার মন ঠিক থাকে না, ওই সময় হয়। সো প্রথম কথা হচ্ছে, আপনারা সবসময় ডিসপ্লেজিয়া দেখতে গেলে, রোগীর ডিসপ্লেজিয়া দেখতে গেলে দুইটা ভাগে এটাকে ভাগ করে ফেলবেন। একদম সিম্পল দুইটা ভাগে ভাগ করে ফেলবেন। একটা হচ্ছে ক্যান্সারাস, একটা হচ্ছে নন ক্যান্সারাস। ক্যান্সারাস রোগী কি বলবে? ক্যান্সারাস রোগী বলবে যে আমি খাইতে পারি না এবং দিন দিন। সো ল্যাক ক্যানাইনাম সবচেয়ে ইম্পর্টেন্ট সিমটম কি? ল্যাক ক্যানাইনামে আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট সিমটম কি দিবে? আপনি যদি মনে করেন যে আমাদের উইলিয়াম বরিক সাহেব লেখছে ল্যাক ক্যানাইনামে সিমটমের সাইড অল্টারনেট করবে, তো সেটা ওই ডিসপ্লেজিয়ার মধ্যেও আপনি পাবেন, এটা কিন্তু ভুল। এটা পাবেন না। ওইখানে আপনাকে ল্যাক ক্যানাইনামের যে সিমটমটা দিবে, এটা হচ্ছে দুইটা সিমটম। ফার্স্ট সিমটম দিবে, আপনার কাছে মনে হবে গলা আগুন লাগানোর পরে যদি গলা জ্বলা যায় যেরকম আপনার সেন্সেশন আসবে, সেই রকম সেন্সেশন আসবে। দিস ইজ দ্য ফার্স্ট সিমটম, ল্যাক ক্যানাইনা। সেকেন্ড সিমটম আপনাকে দিবে যে আপনি রুগীর গলা টাচ করতে পারবেন না। থার্ড সিমটম আপনাকে দিবে যে আপনার ওইখান থেকে, ওইখানে যেখানে গলার মধ্যে লাগছে ওইখান থেকে আপনার কান পর্যন্ত চিল্লা ব্যথা। ফার্স্ট রেমেডি ইজ ল্যাক ক্যানাইনাম। এবং আরেকটা সিমটম, এটা ক্যালিব্যাক্টোমিকামের সিমটম, রিউমেস স্পাসের মধ্যে ওই সিমটমটা আছে। এটা হচ্ছে গলার মধ্যে কি হবে? পিরপির করবে, পিরপির করে কাশি হবে, গলার মধ্যে মনে হবে পিঁপড়ে আটকেছে, টিকলিং সেন্সেশন আমরা যেটা বলি। ঠিক আছে, পিরপির 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 কি করবে, মানে একটা জায়গার মধ্যে আপনার হাতের মধ্যে বা আপনার স্কিনের মধ্যে যদি 5-6টা পিঁপড়া ছাইড়া দেন, লাল পিঁপড়া ছাইড়েন না, কালো পিঁপড়া ছাড়লেই হবে, যেই সেন্সেশনটা আসবে এরকম গলার মধ্যে মনে হবে যে চুলকাবে বা ইয়ে করবে, পিরপির করবে। ফার্স্ট রেমেডি ইজ ল্যাক ক্যানাইন নামের এই তিনটা সিমটম মনে রাখবেন। এই তিনটা সিমটম স্পেশালি সবচেয়ে ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে যে আপনার কি হবে? গলা প্রচন্ড জ্বলবে, প্রচন্ড জ্বলবে। ঠিক আছে, গলা প্রচন্ড জ্বলবে।